আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের একটি দণ্ড চুম্বকের জন্য কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেই বিষয় নিয়ে। তো প্রথমে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে জানতে হবে। তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে যে প্রত্যেকটি চুম্বকের একটি অঞ্চল আছে, যে অঞ্চলের মধ্যে কোনো একটি চুম্বককে বা কোনো চৌম্বক পদার্থকে যদি রাখা হয়, তাহলে এই চুম্বকটির জন্য অন্য চুম্বকটির উপর বা চৌম্বক পদার্থের উপর একটি বল প্রযুক্ত হয়। এটিকেই বলা হয় চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ যে অঞ্চলের মধ্যে রাখলে চুম্বকটির উপর বা অন্য কোনো চুম্বক পদার্থের উপর বল প্রযুক্ত হবে এই চুম্বকটির জন্য, সেটি হচ্ছে এই চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে একটি চুম্বকের চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব অন্য একটি চুম্বককে বা কোনো চৌম্বক পদার্থ দ্বারা অনুভূত হয়, সেই অঞ্চলকে প্রথম চুম্বকটির চৌম্বক ক্ষেত্র বলে। এখন তত্ত্বগত দিক থেকে বলা যায় একটি চুম্বকের চৌম্বক ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কারণ কুলম্বের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে মেরু দুটির মধ্যে দূরত্ব যদি অসীম না হয় ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। কিন্তু বাস্তবে দেখা যায় দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই চৌম্বক ক্ষেত্রের প্রভাব কমতে থাকে। এবার আমরা জানবো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সম্বন্ধে। এখন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি চুম্বক মেরু রাখলে এর উপর একটি বল ক্রিয়া করে। এই বলের মান চৌম্বক ক্ষেত্রের যে ধর্মের উপর নির্ভর করে তা হলো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। তাহলে কোনো চুম্বকের চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে সেই বিন্দুতে একটি একক উত্তর মেরু রাখলে মেরুটির উপর যে বল ক্রিয়া করবে সেটি হচ্ছে ওই বিন্দুতে ওই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। এখন মনে করি বায়ু মাধ্যমে একটি বিচ্ছিন্ন এম মেরু শক্তি সম্পন্ন উত্তর মেরু রাখা আছে। তোমরা জানো বাস্তবে বিচ্ছিন্ন উত্তর মেরু বা বিচ্ছিন্ন দক্ষিণ মেরু কোনোটি সম্ভব নয়। আমরা শুধুমাত্র গাণিতিকভাবে চৌম্বক প্রাবল্য নির্ণয় করার জন্য এখানে বিচ্ছিন্ন উত্তর মেরু কল্পনা করছি। এখন এই এম মেরু শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরু থেকে আর দূরত্বে পি বিন্দুতে একটি একক উত্তর মেরু রাখা হলো। তাহলে এই একক উত্তর মেরুটির উপর এই এম মেরু শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরুটি যে বল ক্রিয়া করবে সেটি হচ্ছে এই পি বিন্দুতে এই এম মেরু শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরুর জন্য চৌম্বক প্রাবল্য। এখন এই উত্তর মেরুটির মেরু শক্তি হচ্ছে এম, আর এখানে উত্তর মেরু হচ্ছে একক উত্তর মেরু, মানে হচ্ছে এর মেরু শক্তি 1। তাহলে এই দুটি উত্তর মেরুর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ হবে কুলম্বের সূত্র থেকে আমরা জানি F সমান μ0/4 মেরু শক্তি m গুণিত মেরু শক্তি 1 বাই দূরত্ব হচ্ছে r, তাহলে r²। এটি হচ্ছে পি বিন্দুতে m মেরু শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন উত্তর মেরুর জন্য চৌম্বক প্রাবল্য। তাহলে আমরা লিখতে পারি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য B সমান μ0/4 m/r²। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সমান যদি বিন্দু এবং চুম্বকটি বায়ু মাধ্যমে থাকে তাহলে হবে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সমান μ0/4 এবং যে মেরু থেকে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি সেই মেরুটির মেরু শক্তি বাই সেই মেরু থেকে ওই বিন্দুটির দূরত্বের বর্গ। তাহলে এইভাবে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এরপরে দণ্ড চুম্বকের ক্ষেত্রে তো প্রথমে আমরা একটি দণ্ড চুম্বকের জন্য কোনো প্রান্ত অবস্থানে বা চুম্বকের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে তা নির্ণয় করব। এখানে যে চুম্বকটি দেওয়া হয়েছে তার চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L, ও হচ্ছে মধ্যবিন্দু এবং এটি হচ্ছে চুম্বকের অক্ষ অর্থাৎ চৌম্বক অক্ষ। এখন এই মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। এখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে এইখানে একটি একক উত্তর মেরু কল্পনা করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে একটি একক উত্তর মেরু রাখা আছে। তাহলে
এই দণ্ডচুম্বকের উত্তর মেরুর জন্য এখানে একক উত্তর মেরুর উপর অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে B1 সমান μ0 বাই 4 পাই m বাই d মাইনাস l দা হোল স্কয়ার। কারণ ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে d, এর চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2l, তাহলে ও থেকে n পর্যন্ত দূরত্ব হবে l, n থেকে p পর্যন্ত দূরত্ব হবে d মাইনাস l। তাহলে এই মেরু থেকে এই পি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে d মাইনাস l তার হোল স্কয়ার। এখন এই উত্তর মেরুটি এখানে একক উত্তর মেরুটিকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই B1 এর অভিমুখ হবে ও থেকে পি এর দিকে, অর্থাৎ ওপি বরাবর এই দিকে। তাহলে এখানে অভিমুখ হবে ওপি বরাবর। এবার দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে B2 সমান μ0 বাই 4 পাই m বাই d প্লাস l তার হোল স্কয়ার। অর্থাৎ এতদূর পর্যন্ত দূরত্ব হচ্ছে d, এখান থেকে s পর্যন্ত দূরত্ব হচ্ছে l, তাহলে পুরো দূরত্বটি হচ্ছে s থেকে p পর্যন্ত d প্লাস l, তাহলে এখানে হবে d প্লাস l তার হোল স্কয়ার। উত্তর মেরুকে দক্ষিণ মেরু আকর্ষণ করে, তাহলে এই B2 অভিমুখ হবে p থেকে ও এর দিকে, অর্থাৎ B2 অভিমুখ PO বরাবর। তাহলে এখন পি বিন্দুতে উত্তর মেরুর জন্য B1 চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং দক্ষিণ মেরুর জন্য B2 চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পরস্পর বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, কিন্তু উত্তর মেরুটি এই পি বিন্দুর কাছে আছে এবং দক্ষিণ মেরুটি পি বিন্দু থেকে তুলনামূলকভাবে দূরে আছে। তাহলে B1 এর মান বেশি হবে কারণ এটির মান কম, আর B2 এর মান কম হবে কারণ এটির মান বেশি। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান B1 মাইনাস B2। এখন যেহেতু B1 এর মান বেশি, B2 এর মান কম, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র B এর অভিমুখ হবে ও থেকে P এর দিকে, অর্থাৎ B1 এর যেদিকে অভিমুখ সেই দিকেই লব্ধি চৌম্বক ক্ষেত্র B এর অভিমুখ হবে। এখন এখানে মানগুলি বসালে পাই μ0 বাই 4 পাই m বাই d মাইনাস l হোল স্কয়ার মাইনাস m বাই d প্লাস l তার হোল স্কয়ার। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি μ0 বাই 4 পাই m ইন্টু 4dl বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। আমরা এখন জানি চৌম্বক ভ্রামক Pm সমান m ইন্টু 2l, অর্থাৎ মেরু শক্তি গুণিত চৌম্বক দৈর্ঘ্য। তাহলে এখানে m, এখানে 2 গুণিত 2l লিখতে পারি, তাহলে হবে μ0 বাই 4 পাই 2pm d বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এই দণ্ডচুম্বকের জন্য অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে μ0 বাই 4 পাই 2pm d বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, এবং তার অভিমুখ হবে OP বরাবর। অর্থাৎ এই পি বিন্দুতে দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামকের অভিমুখ যেদিকে, এই দণ্ডচুম্বকের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিকে। তাহলে অক্ষস্থিত কোনো অবস্থানে দণ্ডচুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ও চৌম্বক ভ্রামকের অভিমুখ একই দিকে, এবং পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভেক্টর রূপটি হবে পি, তার মাথায় ভেক্টর চিহ্ন দিতে হবে, এবং পিএম তার মাথায় ভেক্টর চিহ্ন দিতে হবে। এবং সিজিএস পদ্ধতিতে μ0 বাই 4 পাই এর মান হয় 1। তাহলে পি বিন্দুতে সিজিএস পদ্ধতিতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান হবে H সমান 2pmd বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। যদি এই d অর্থাৎ মধ্যবিন্দু থেকে পি বিন্দুটির দূরত্ব চৌম্বক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি d মাচ গ্রেটার দ্যান l, তাহলে d স্কয়ার মাইনাস l স্কয়ার, তাহলে এই l স্কয়ারকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি d টু দি পাওয়ার 4। তাহলে এখানে b এর মান আসবে μ0 বাই 4 পাই 2pm বাই d কিউব, অর্থাৎ এখানে d টু দি পাওয়ার 4 বসবে, উপরে d আছে তাহলে d কেটে যাবে, তাহলে নিচে থাকবে d কিউব। এটি শুধুমাত্র সেক্ষেত্রেই প্রযোজ্য যখন পি বিন্দুটি চৌম্বক দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে
অনেক বেশি দূরত্বে অবস্থিত হবে চৌম্বক দৈর্ঘ্যের তুলনায়। এবার আমরা একটি দণ্ড চুম্বকের জন্য পার্শ্ব অবস্থানে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। অর্থাৎ এখানে একটি NS দণ্ড চুম্বক যার চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L ও হচ্ছে চৌম্বক দৈর্ঘ্যের মধ্যবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্বে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে এই দণ্ড চুম্বকটির জন্য। এখন ধরা যাক এই মধ্যবিন্দু থেকে P বিন্দুটির দূরত্ব হচ্ছে D। এখন তাহলে এই P বিন্দুতে আমাদেরকে একটি একক উত্তর মেরু কল্পনা করতে হবে। তাহলে এই উত্তর মেরুটির জন্য এই P বিন্দুতে থাকা একক উত্তর মেরুটির উপর একটি বিকর্ষণ বল প্রযুক্ত হবে, অর্থাৎ এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখ হবে এই দিক থেকে এই দিকে অর্থাৎ PQ বরাবর। এবং আমরা ধরলাম এর মান হচ্ছে B1, তাহলে B1 সমান হবে μ0/4π, যদি মেরু শক্তি m হয় তাহলে m/n(p²) অর্থাৎ n থেকে p পর্যন্ত দূরত্ব। এবং B1 এর অভিমুখ হচ্ছে PQ বরাবর এবং এই দক্ষিণ মেরুটি উত্তর মেরুটিকে আকর্ষণ করবে। তাহলে এই দক্ষিণ মেরুর জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটি হচ্ছে একটি আকর্ষণ বল এবং এর অভিমুখ হচ্ছে PS বরাবর। এবং আমরা ধরলাম যে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার মান হচ্ছে B2, তাহলে B2 সমান হবে μ0/4π m/s থেকে p পর্যন্ত দূরত্ব অর্থাৎ sp²। এবং B2 এর অভিমুখ হচ্ছে P থেকে S এর দিকে। এখন PN ও SN এর মধ্যবর্তী কোণ থিটা হলে PS ও SN এর মধ্যবর্তী কোণও থিটা হবে, কারণ P বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে PN সমান PS, তাহলে বিপরীত কোণগুলি সমান হবে। এখন B1 এর এই SN বরাবর যদি উপাংশ নেওয়া হয় তাহলে তার মধ্যবর্তী কোণও থিটা হবে, তাহলে এটি হবে B1 cos থিটা। আবার B2 এই PR বরাবর উপাংশ নেওয়া হলে তার মধ্যবর্তী কোণও থিটা হবে, কারণ এই PR আর SN সমান্তরাল ও PS হচ্ছে ভেদক, তাহলে এটি আর এটি হচ্ছে একান্তর কোণ, তাহলে এটি থিটা হলে এটিও থিটা হবে। তাহলে B1 এর PR বরাবর উপাংশটি হচ্ছে B1 cos থিটা এবং এর লম্বভাবে অবস্থিত উপাংশটি হচ্ছে B1 sin থিটা। PR বরাবর B2 উপাংশটি হচ্ছে B2 cos থিটা এবং এর সাথে লম্বভাবে অবস্থিত উপাংশটি হচ্ছে B2 sin থিটা। তাহলে এখানে B1 sin থিটা ও B2 sin থিটা একে অপরকে প্রশমিত করবে এবং B1 cos থিটা ও B2 cos থিটা যুক্ত হবে। তাহলে P বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র B সমান B1 cos থিটা প্লাস B2 cos থিটা। যেহেতু NP আর SP মান সমান তাহলে B1 সমান B2, কারণ এখানে শুধুমাত্র এই দুটি রাশির মধ্যে NP আর SP আলাদা হতে পারে, বাদ বাকি সবই সমান। তাহলে NP আর SP যদি সমান হয়ে যায় তাহলে B1 ও B2 মান সমান হবে, অভিমুখ কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা লিখতে পারি NP সমান SP, অতএব B1 সমান B2, তাহলে B সমান হবে 2B1 cos থিটা। এবং এখানে B1 ও B2 মান সমান হওয়ার জন্য এই B1 sin থিটা ও B2 sin থিটা একে অপরকে প্রশমিত করবে। এখন এখানে আমরা যদি মান বসাই তাহলে NP আর SP এর মান হবে √d² প্লাস L²। তাহলে আমরা মানগুলি বসিয়ে পাবো B সমান 2 μ0/4π m/d² প্লাস L² cos থিটা। এবার এখানে cos থিটার মান বসাবো। তাহলে এই ত্রিভুজটি থেকে cos থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এটি হচ্ছে থিটা, এটি হচ্ছে তাহলে ভূমি, এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে L, অতিভুজ হচ্ছে √d² প্লাস L²। তাহলে cos থিটা সমান হচ্ছে L/√d² প্লাস L²। মান বসালে হবে B সমান 2 μ0/4π ইন্টু m/d² প্লাস L² ইন্টু L/√d² প্লাস L²। তাহলে আমরা P বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র পাচ্ছি B সমান μ0/4π m2L/d² প্লাস L²
10⁻³ এখন আমরা জানি m × 2l মানে হচ্ছে চুম্বকটির চৌম্বক ভ্রামক। তাহলে আমরা লিখতে পারি B = μ0/4π Pm/d² + l²⁵/2। তাহলে P বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভেক্টর রূপটি হবে B এর মাথায় ভেক্টর চিহ্ন এবং Pm এর মাথায় ভেক্টর চিহ্ন দিতে হবে। এখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে P বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ PR বরাবর এবং এই চৌম্বক ভ্রামকের অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, অর্থাৎ S থেকে N এর দিকে। তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিকে, আর এক্ষেত্রে চৌম্বক ভ্রামকের অভিমুখ হচ্ছে এই দিকে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী। তাহলে দণ্ড চুম্বকের ক্ষেত্রে কোনো বিন্দু যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর বা বিষুব অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হয় চৌম্বক ভ্রামকের বিপরীতমুখী। এখন যদি এই P বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয় এবং এই O বিন্দু থেকে অনেক দূরত্বে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি D >> L। তাহলে এই l² কে নেগলেক্ট করলে আমরা পাবো d³। তাহলে সমীকরণটি হবে B = μ0/4π Pm/d³। এবার আমরা দণ্ড চুম্বকের সাপেক্ষে যে কোনো বিন্দুতে দণ্ড চুম্বকের জন্য চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। আমরা এখন ধরে নিচ্ছি এই দণ্ড চুম্বকের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এই P বিন্দুটি NS দণ্ড চুম্বকের মধ্যবিন্দু থেকে r দূরত্বে এবং চুম্বক অক্ষের সাথে থিটা কোণে অবস্থিত। Pm হচ্ছে চুম্বকটির চৌম্বক ভ্রামক ও 2l হচ্ছে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য। এখন এর আগের দুটি অবস্থানের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র যখন নির্ণয় করেছি তখন দেখতে পেয়েছি যে চৌম্বক ক্ষেত্র নির্ভর করছে দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামকের উপর। এক্ষেত্রে দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক হচ্ছে Pm, যার অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। আর এর দিকে এর উপাংশ হচ্ছে Pm cos θ এবং এর অভিমুখ হচ্ছে PT বরাবর। তাহলে এই উপাংশটির জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন আমরা প্রান্ত অবস্থানের জন্য পেয়েছিলাম যে চৌম্বক ভ্রামকের অভিমুখ যেদিকে হয় সেই দিকেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়, অর্থাৎ BR। অর্থাৎ এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান যদি BR হয় তার অভিমুখ এই দিকেই হবে এবং সেক্ষেত্রে মান পেয়েছিলাম μ0/4π 2Pm/d³। তাহলে এক্ষেত্রে BR এর মান হবে μ0/4π 2Pm cos θ, অর্থাৎ এখানে চৌম্বক ভ্রামক ছিল, এখানে চৌম্বক ভ্রামকের উপাংশের মান হচ্ছে Pm cos θ, তাহলে 2Pm cos θ। দূরত্ব D ছিল, এখানে দূরত্ব হচ্ছে R, তাহলে r³। এবার এই R এর অবিলম্বে উপাংশ হচ্ছে Pm sin θ, অর্থাৎ এটি যদি Pm cos θ হয় তাহলে এর অবিলম্বে যে উপাংশটি হচ্ছে সেটি হচ্ছে Pm sin θ। এই Pm sin θ এর জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটির মান যদি Pθ হয় এবং এর অভিমুখ হবে এই PQ বরাবর। কারণ লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ চৌম্বক ভ্রামকের অভিমুখের সাথে বিপরীতমুখী। আমরা দ্বিতীয় অবস্থানে এই রকমই পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে এই চৌম্বক ভ্রামকের উপাংশটির অভিমুখের সাথে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর বিপরীতমুখী থাকবে, অর্থাৎ PQ বরাবর থাকবে এবং বিন্দুটি যদি এই মধ্যবিন্দু থেকে অনেক দূরত্বে অবস্থিত হয় সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম B = μ0/4π Pm/d³। এই ক্ষেত্রে এই Pθ এর মান পাবো μ0/4π Pm sin θ/r³। Pm এর জায়গায় এখানে Pm sin θ বসবে আর D এর জায়গায় এখানে দূরত্ব হচ্ছে R, তাহলে r³ হবে। তাহলে এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্রটি হবে PR বরাবর এবং এর মান হচ্ছে B এবং PR ও PT এর মধ্যবর্তী কোণ ধরছি φ। তাহলে
লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান হবে বি সমান √/r স্কোয়ার প্লাস বি থিটা স্কোয়ার। মান বসালে আমরা পাবো √μ0/4 pm/r³ তার হোল স্কোয়ার ব্র্যাকেটে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা লিখতে পারি μ0/4 pm/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখন এই বি এর অভিমুখ হচ্ছে পি আর বরাবর, অর্থাৎ এখানে আমাদেরকে ফাই এর মান বের করতে হবে। তাহলে কোণ টিপিআর সমান হচ্ছে ফাই। এখানে সমান্তরিক আঁকলে এই দিকে বি থিটার মান আসবে, আর এটি হবে ভূমি আর এটি হবে লম্ব। তাহলে ট্যান ফাই সমান বি থিটা বাই বি আর। মানগুলি যদি বি থিটা আর বি আর এর মান বসাই তাহলে পাবো 1/2 ট্যান থিটা। এবার আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক 4 জুল পার টেসলা চৌম্বকের মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর 200 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এখানে অপশনগুলি দেওয়া আছে, অপশনগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। এখন আমরা জানি চুম্বকের মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি সমান μ0/4 pm/d² প্লাস l² টু দি পাওয়ার 3/2। এখানে দেওয়া আছে চৌম্বক ভ্রামক 4 জুল পার টেসলা, অর্থাৎ টিএম সমান 4 জুল পার টেসলা, এবং চুম্বকের মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর 200 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ ডি সমান 200 সেন্টিমিটার, মিটারে প্রকাশ করলে হবে 2 মিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড চুম্বক, তাহলে এল সমান আসবে 6 সেন্টিমিটার বাই 2 সমান 3 সেন্টিমিটার, মিটারে প্রকাশ করলে হবে 3 × 10⁻² মিটার। μ0 মান হচ্ছে 4 পাই × 10⁻⁷ হেনরি পার মিটার। মানগুলি বসালে আমরা এই ধরনের সমীকরণটি পাবো। একক হবে টেসলা এবং এখান থেকে উত্তর আসবে 5 × 10⁻⁸ টেসলা, অর্থাৎ সি অপশনটি এখানে সঠিক উত্তর।